নমস্কার বন্ধুরা, আমি রৌনক। আজকে চলে এসেছি আমরা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের ইউনিট 2 নিয়ে। আগের দিন আমরা ইউনিট 1 করেছি এবং ইউনিট 1-এর এক্সারসাইজও তারপর আমাদের সলভ করা হয়ে গেছে। এবার আমরা শুরু করব দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট 2। বেশ, শুরু করা যাক গল্প, দেখা যাক কী বলছে। গান্ধীজি's funeral was to take place the day after his death। তাহলে গান্ধীজির ফিউনারাল মানে হচ্ছে অন্ত্যেষ্টিক্রিয়া। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া কবে হওয়ার কথা ছিল? দ্য ডে আফটার হিজ ডেথ, ওনার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স পিপল লাইন্ড দ্য রুট দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো। তাহলে কয়েক ঘন্টা আগে যখন গান্ধীজির যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে যাত্রাটা, যে শোভাযাত্রা, যেটা মিছিল টাইপের হয়ে বেসিক্যালি সবাই মিলে যায় একসাথে, তো সেই শোভাযাত্রার যে পথটা ছিল, যে রাস্তাটা ছিল, সেই রাস্তায় কিন্তু কয়েক ঘন্টা আগে থেকেই প্রচুর মানুষজন জমা হতে শুরু করে দিয়েছিলেন। পদ্মাসি মিস্টার নাইট সরি মিসেস পদ্মাসি মিসেস নাইডু's daughter spoke for us all when she said simply we will walk। পদ্মাসি মানে যিনি মিসেস নাইডু মানে সরোজিনী নাইডুর যিনি মেয়ে ছিলেন, তিনি সকলের হয়ে কি বললেন? উই উইল ওয়াক, আমরা হেঁটে যাব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু। এটা আমাদের জীবনের শেষ মুহূর্ত, এবং সকলেরই বেসিক্যালি এটা আমাদের শেষ মুহূর্ত, যখন আমরা বাপুর সাথে হাঁটার সুযোগ পাচ্ছি, যখন আমরা শেষবার গান্ধীজির সাথে হেঁটে যাব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক। অ্যাগোনাইজিং মানে হচ্ছে শোকস্তব্ধ, বা তোমরা বলতে পারো যন্ত্রণাদায়ক। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়ার্ক মানে সবাই প্রচণ্ড দুঃখের মধ্যে রয়েছে, যেহেতু গান্ধীজি আমাদের মারা গেছেন, তো সেই জন্য এই যে শোভাযাত্রাটা, এটা ছিল প্রচণ্ড যন্ত্রণাদায়ক। থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন। হাজার হাজার লোকজন চুপচাপ, চারদিকে শান্তি, সবাই চুপচাপ এই শোভাযাত্রাটা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। বাপু গান্ধীজিকে শুইয়ে রাখা হয়েছিল একটা খোলা ট্রাকে এবং পুরো ফুল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট। হাজার হাজার লোক, সবাই কাঁদছিল, সবাই গান্ধীজির পা একবার স্পর্শ করতে চাইছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। ওই যে থিক ক্রাউড মানে যে ভিড়, যেটা ঘন ভিড়, থকথকে, যেটাকে আমরা বাংলায় থিক থিকে ভিড় বলি, মানে প্রচণ্ড ভিড় আর কি, তার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যাওয়াটা ইম্পসিবল ছিল, সম্ভব ছিল না, অসম্ভব ছিল। ওই ভিড়ের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব ছিল। সেই জন্য লোকজন শুধু কান্নাকাটিই করছিল গান্ধীজির পা স্পর্শ করার জন্য, কিন্তু কেউ অ্যাকচুয়ালি এগিয়ে যেতে পারছিল না ওই ভিড় ঠেলে। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. This was even more than the funeral procession of India's beloved leader. তাহলে যখন আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি যখন মানে বেসিক্যালি যে আমাদের অথার, তিনি যখন এগোচ্ছিলেন আস্তে আস্তে, সেই সময় তিনি বুঝতে পারলেন, আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, তিনি অনুভব করলেন, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল। গ্রিভিং মানে শোকাহত। তো এই যে শোকাহত লোকজন, এদের মাঝখানে তিনি, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ দ্য গ্রিভিং পিপল, তিনি শুধুমাত্র কিছু শোকাহত মানুষের মাঝখানে নেই। তারপর দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার। এটা শুধুমাত্র ভারতবর্ষের একজন খুব প্রিয় নেতার মৃত্যুর শোভাযাত্রা ছিল না, এটা তার থেকে বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামাং পিপল ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং। আমি সেই সমস্ত মানুষজনের মধ্যে ছিলাম যাদের কাছে বাপুর সাথে হেঁটে যাওয়া, গান্ধীজির সাথে হাঁটাটা একটা আলাদা অর্থবহ, মানে এমনি এমনি হেঁটে যাচ্ছি এরকম ব্যাপার নয়, গান্ধীজির সাথে হাঁটছি, এইটা যে একটা আলাদা মিনিং আমার লাইফে আছে, মানে অথরের লাইফে ছিল, এইরকম অনেকজনের লাইফেই ছিল, তাদের মধ্যে অথর একজন, সেটাই তিনি বলতে চাইছেন। We had walked with Bapu over the rough and smooth of India's recent history. ইন্ডিয়ার রিসেন্ট হিস্ট্রি, তখন সদ্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে 2-1 বছরখানেক আগে। তো সেই সময় উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ। রাফ অ্যান্ড স্মুথ মানে হচ্ছে অনেক ওঠাপড়া, বেসিক্যালি ভালো মন্দ সমস্ত কিছুর মধ্যে দিয়ে এনারা কিন্তু অলরেডি গান্ধীজির সাথে হেঁটেছেন আগেও। ইন্ডিয়ার রিসেন্ট হিস্ট্রিতে মানে ইন্ডিয়ার স্বাধীনতা সংগ্রামের শেষের দিকটায় এনারাও কিন্তু গান্ধীজির সাথে অনেক অনেক জায়গায়, অনেক আন্দোলনে, অনেক জায়গায় হেঁটেছেন। কাজেই
সেই স্মৃতিগুলো, এই যে শেষবার গান্ধীর সাথে আবার হাঁটা হচ্ছে, সেই স্মৃতিগুলো অবশ্যই ফিরে আসবে। কাজেই কাজেই এই এই হাঁটাটা শুধুমাত্র ভারতবর্ষের একজন স্বাধীনতা সংগ্রামীর সাথে হাঁটা নয়, গান্ধীর সাথে হাঁটাটা, শেষবার হাঁটা, এটা একটা আলাদা মিনিং ছিল ওনার জীবনে। এই হাঁটাটার একটা আলাদা জায়গা ছিল। ওকে, নেক্সট কি বলছে, উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেইন। এবং এই সময় এসে অথার বুঝতে পারলেন যে ওনারা এটা বিশ্বাস করতে পারছেন না যে যেই ভদ্রলোক, যেই মহাত্মা গান্ধী, ইনি আমাদের দেশকে হেঁটে হেঁটে এগিয়ে নিয়ে গেছেন এত দূরে, এত আন্দোলনের মধ্যে দিয়ে, এত ঝড়ঝাপটার মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করে দেশকে এত দূরে এগিয়ে নিয়ে এসছেন, এনার সাথে আর কোনোদিন হাঁটা হবে না, ইনি আর কোনোদিন দেশের জন্য হাঁটবেন না, এনার সাথে আর কোনোদিন আমাদের হাঁটা হবে না, আমাদের মানে বেসিক্যালি অথরের আর কোনোদিন এনার সাথে হাঁটা হবে না। এই জিনিসটা যেন তাদের বিশ্বাসই হচ্ছিল না। বাপু's slight figure had walked, staff in hand, over a large part of India. বাপু's slight figure মানে মহাত্মা গান্ধীর রোগা শরীরটা, হাতে লাঠি নিয়ে, স্টাফ ইন হ্যান্ড, এখানে স্টাফ মানে হচ্ছে যে যে লাঠি ভর দিয়ে বয়স্ক মানুষেরা হাঁটে সেই লাঠি। তাহলে লাঠি হাতে নিয়ে গান্ধীজি তার রোগা শরীর নিয়ে ভারতবর্ষের ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এক বিশাল অংশের ওপর দিয়ে উনি কিন্তু হেঁটেছেন। উনি আন্দোলন যখনই করেছেন গান্ধীজি, আমরা সবাই জানি ওনার বেশিরভাগ আন্দোলন কিন্তু পায়ে হাঁটা আন্দোলন ছিল। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রগ্রেস। এখানে গান্ধীজির যে আন্দোলনের স্টাইলে যে হাঁটাটা ছিল, সেই হাঁটাটার কি মিনিং ছিল? গান্ধীজি যে ডান্ডি অভিযান করেছিলেন, তারপর আইন অমান্য আন্দোলনের সময় যে বিশাল বিশাল মিছিলগুলো বেরোতো, মিছিল যেটা বেসিক্যালি, সেইগুলোর মানেটা কি? সেটার মানে হচ্ছে স্লো প্রগ্রেস, আস্তে আস্তে এগিয়ে যাওয়া। মানে আমরা আন্দোলন করে বিদ্রোহ করে থেমে থাকবো না, আমরা এই যে আমরা হেঁটে যাচ্ছি, এই যে ডান্ডি অভিযান যেটা গান্ধীজির সবচেয়ে বিখ্যাত আমরা বলতে পারি, যেটা ওয়াকিং অ্যাডভেঞ্চার বলা ভুল, যাই হোক, অভিযান, তো এইটা কিন্তু বেসিক্যালি স্লো প্রগ্রেস, মানে প্রগ্রেশনকে এখানে বোঝানো হচ্ছে, যে এই যে এগিয়ে যাওয়া সেইটাকে কিন্তু সিম্বলাইজ করছে এই হাঁটাটা। It is to think with clarity and closely look at all that is around you. এই যে হাঁটার ফলে আমরা কি হয় যে টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, আমরা কিন্তু পরিষ্কারভাবে, অধিক পরিষ্কারভাবে আমরা ভাবতে শিখি, একটা জিনিসকে আমরা খুব ক্লিয়ারলি এবার ভাবতে শিখি। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং যখন আমরা হেঁটে হেঁটে যাই কোথাও দিয়ে, আমাদের জিনিসের চারপাশে আমরা কিন্তু খুব কাছে থেকে দেখতে পাই, আমরা খুব ক্লোজলি সেই সমস্ত জিনিসকে কিন্তু দেখতে পাই। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন অ্যাট দ্য ইন দ্য ডিস্টেন্স, তাহলে আমরা খুব ক্লোজলি দেখতে পাই, খুব ভালোভাবে খুব কাছে থেকে দেখতে পাই, কি দেখতে পাই? সমস্ত কিছু, ছোট ছোট কীটপতঙ্গ, পোকামাকড় থেকে শুরু করে দূরের সীমানা অবধি। হরাইজন মানে এই যেখানে পৃথিবীর বেসিক্যালি ভূমি আর আকাশের মিলন হয় দূরে, সেই জায়গাটাকে হরাইজন বলা হয়। তো আমরা একদম কাছের ছোট ছোট কীটপতঙ্গ থেকে শুরু করে দূরের হরাইজন অবধি সব কিছু দেখতে পাই যখন আমরা হেঁটে 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 কোথাও যাই, যখন আমরা হাঁটি। এই হাঁটাটাই আমাদের স্মল প্রোগ্রেশনকেও সিম্বলাইজ করে। হাঁটার গুরুত্বটা কিন্তু এখানে অনেক বেশি। গান্ধীজির নজরিয়াতে দেখতে গেলে, সেই দিক থেকে দেখতে গেলে, গান্ধীজির দৃষ্টিতে দেখতে গেলে হাঁটার গুরুত্বটা কিন্তু এতটাই বেশি, যেখানে আমরা সমস্ত কিছু, কাছে থেকে দূরে সমস্ত কিছু আমরা অধিক ক্ল্যারিটির সাথে এবং অধিক ভালোভাবে কাছে থেকে দেখতে পাই, এবং সেই জিনিসটা আমাদের স্মল প্রোগ্রেশনকে কী করে? ইন্ডিকেট করে বা সিম্বলাইজ করে। Moreover, to walk was often the only way open to average Indian. যদিও কি বলছে যে অ্যাভারেজ ইন্ডিয়ান, একজন সাধারণ ভারতবাসীর কাছে হেঁটে যাওয়াটাই কিন্তু অনেক সময় একমাত্র উপায় থাকে। It required no vehicle except his own body and cost him nothing but his energy. হেঁটে হেঁটে কোথাও যাওয়ার জন্য কোনো গাড়ি ঘোড়া কিছু কিন্তু লাগে না, শুধুমাত্র আমাদের নিজের বডিটা লাগে। আর কি লাগে? আমাদের কোনো খরচ কিন্তু হয় না এতে, শুধুমাত্র একটা জিনিস খরচ হয়, আমাদের শরীরের এনার্জি, আমাদের শরীরের শক্তি। আর কিন্তু কোনো কিছু খরচ হয় না, কোনো যানবাহনের ব্যাপারও নেই, কোনো টাকা পয়সা খরচের ব্যাপারও নেই। অতএব যারা আমরা সাধারণ ভারতবাসী, যারা গরিব ভারতবাসী, তাদের কাছে কিন্তু হেঁটে যাওয়াটা একটা অনেক বড় অস্ত্র। তারা হেঁটে গিয়ে এই যে আন্দোলনগুলো গান্ধীজি করতেন, কী কারণে? যাতে এই সাধারণ মানুষরা এতে অংশগ্রহণ করতে পারে। এখন উনি যদি বলতেন যে আমরা গাড়ি ভাড়া করে যাব মিছিল করতে, মিটিং করতে, তাহলে কি সাধারণ ভারতবাসী যেতে পারতো? তারা তো যেতে পারতো না। যারা গরিব, তাদের কাছে যাওয়ার কোনো উপায় থাকতো না।
সেই কারণেই হেঁটে হেঁটে আন্দোলনগুলো করা, যাতে বেশি মানুষের সাথে কানেক্ট করা যায়, বেশি মানুষজন যাতে নিজেদেরকে রিলেট করতে পারে এই জিনিসগুলোর সাথে। এইসব কারণের জন্যই গান্ধীজি আমাদের জাতির জনক। উনি মানে ওয়ান অফ দ্য বেস্ট ফ্রিডম ফাইটার্স। উনি এত বড় হয়ে ওনার নামটা সবার উপরে উঠে আসে এইসব থিঙ্কিংগুলোর জন্যই কিন্তু। মানে যেভাবে উনি ভাবতেন, যেভাবে উনি পুরো জিনিসটাকে পরিচালনা করতেন, সেটা আলাদা লেভেলের। Gandhiji took this necessity as he took much that was commonplace and transformed it into a joyful effort. তাহলে এই যে হাঁটাটা আমাদের সাধারণ মানুষের কাছে কি নেসেসিটি, আমাদের কাছে এটা দরকার। নেসেসিটি মানে যেটা আমাদের দরকার, যেটা আমাদের বাধ্যতামূলকভাবে দরকার। যেমন আমাদের কি বেঁচে থাকার জন্য খাবার দরকার, আমাদের বসবাস করার জায়গা দরকার, এই জিনিসগুলো আমাদের নেসেসিটি। সেরকম হাঁটাটা আমাদের নেসেসিটি। গাড়ি ঘোড়ায় চাপাটা আমরা নাও চাপতে পারি, গাড়িতে না চেপে তুমি বেঁচে থাকতে পারবে, কিন্তু না হেঁটে তুমি বেঁচে থাকতে পারবে না। তোমাকে কাজ করতে যেতে গেলেও হেঁটে যেতে হবে, কোথাও ঘুরতে গেলেও হেঁটে যেতে পারবে। তো এই জিনিসটা, এই যে নেসেসিটি মানুষের লাইফের যেগুলো ছিল, সেইগুলোকে কিন্তু গান্ধীজি নিয়েছিলেন অ্যাজ হি টুক মাচ দ্যাট ওয়াজ কমন প্লেস। এবং বেশিরভাগ যে কমন প্লেস বলতে যে সাধারণ জিনিসগুলো, কোনো অসাধারণ দারুণ কিছু জিনিস কিন্তু না, খুব সাধারণ সাধারণ জিনিসগুলো গান্ধীজি নিয়েছিলেন এবং সেগুলোকে কী করেছিলেন, ট্রান্সফর্ম করেছিলেন, সেগুলোকে রূপান্তরিত করেছিলেন ইন্টু আ জয়ফুল এফার্ট। একটা খুব এই যে আমাদের স্বাধীনতা সংগ্রামটা যেটা গান্ধীজির নেতৃত্বে যেটা হয়েছিল, সেই জিনিসটার কথা বলা হচ্ছে, এটাকে একটা জয়ফুল এফার্ট। জয়ফুল মানে জয় মানে হচ্ছে খুশি, আর জয়ফুল মানে যেখানে খুশি আছে, আনন্দ আছে, সেই আনন্দময় একটা এফার্ট, একটা প্রচেষ্টায় উনি পরিণত করেছিলেন। মানে স্বাধীনতা সংগ্রাম যারা করছিল গান্ধীজির সাথে, তাদের কিন্তু এরকম ব্যাপার ছিল যে প্রচণ্ড দুঃখে পড়ে করছি বা প্রচণ্ড দায়ে পড়ে করছি, এরকম নয়। তারা খুশি ছিল, তারা যে দেশের জন্য কাজটা করছে এবং নিজেদের ছোট ছোট সাধারণ সামর্থ্য দিয়ে তারা যে কাজটা করছিল তার জন্য কিন্তু তারা খুব খুশি ছিল। সেই জিনিসটার কথা এখানে বলা হচ্ছে যে গান্ধীজি এই মানুষের জীবনের সাধারণ জিনিসগুলোকে তুলে নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে একটা খুব আনন্দপূর্ণ একখানা প্রয়াসে সেই স্বাধীনতা সংগ্রামটার তিনি নিয়ে গেছিলেন, স্বাধীনতা সংগ্রামটাকে তিনি নিয়ে গেছিলেন একটা আনন্দপূর্ণ প্রয়াসের জায়গায়, যেখানে মানুষজন আনন্দ পাচ্ছে এই দেশকে স্বাধীন করার চেষ্টার মধ্যে দিয়ে। এই জিনিসটা এখানে বলা হচ্ছে। বেশ, এবার আমি মোটামুটি পুরোটার মানে বলে দিয়েছি। যেই সব ওয়ার্ডগুলো, আমি ম্যাক্সিমাম ওয়ার্ডের মানে আলাদা করে সেরকম বলিনি, তবে যা বলেছি সেখান থেকে আশা করি তোমরা বুঝতে পারবে। এরপরে ওই স্টাফ যেটা ওয়াকিং স্টিক হাতে ধরে, বৃদ্ধ মানুষরা যে হাতে লাঠি ধরে হাঁটেন যখন, সেই জিনিসটাকে স্টাফ বলা হয়। ক্ল্যারিটি মানে কি, বেসিক্যালি ক্লিয়ার, যে কথাটা ক্লিয়ার, পরিষ্কার, এইটা এসছে হচ্ছে ক্ল্যারিটি থেকে। ক্ল্যারিটি মানে হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নতা, বেসিক্যালি পরিচ্ছন্নতা নয়, এই যে পরিষ্কার থাকার যে কনসেপ্টটা, এইটা হচ্ছে কি ক্ল্যারিটি। ক্ল্যারিটি যখন বেশি হয় তখন জিনিসটা ক্লিয়ার হয়, ক্ল্যারিটি কম হয়ে গেলে জিনিসটা আনক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে ক্ল্যারিটি। আর কমনপ্লেস মানে বললাম সাধারণ, এখানে লেখা রয়েছে অর্ডিনারি। বেশ, তো আমাদের ইউনিট 2 অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট দিন এর কম্প্রিহেনশন এক্সারসাইজটা করব। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে, যদি ভিডিওটা থেকে তোমাদের কিছুটা হেল্প হয়ে থাকে, তাহলে লাইক দিয়ে দাও ভিডিওটাকে, আর ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে যারা ক্লাস 10-এ পড়ে, যাদের এই গল্পটা সিলেবাসে রয়েছে। আর নেক্সট দিন আবার কম্প্রিহেনশন এক্সারসাইজের ভিডিওটা অবশ্যই দেখবে। তার জন্য কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর কারোর যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, কোনো রকম প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে কিন্তু জানাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তো এই ভিডিওটার জন্য এতটাই। দেখা হচ্ছে পরের দিন ইউনিট 2 এর কম্প্রিহেনশন এক্সারসাইজ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। গুড বাই।